হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। আমি জাসমিনা ম্যাম, তোমাদের লাইফ সায়েন্সের টিচার। তো আজকে আমরা ক্লাস 8-এর 8 নাম্বার চ্যাপ্টার, যেটা মানুষের খাদ্য উৎপাদন, তার পার্ট 6-এ চলে আসছি। এর আগে পর্যন্ত আমরা কি দেখেছিলাম, যে আমাদের যে উদ্ভিদ থেকে যেগুলো চাষ হয়ে থাকে, ধান, তারপর হচ্ছে আম চাষ, এগুলো দেখেছিলাম, চা চাষ। তো আজকে আমাদের স্টার্ট হবে কি প্রাণীদের পার্টটা, অর্থাৎ আমরা প্রাণীদের কিভাবে চাষ করে থাকি, তার মধ্যে মৌমাছি, মাছ, মুরগি এগুলো রয়েছে। ওকে, তো চলো স্টার্ট করা যাক। দেখো, প্রাণীজ খাদ্য চাষের বিভিন্ন পদ্ধতি, তাহলে আজ থেকে আমাদের কেস স্টার্ট হচ্ছে 8 নম্বর অধ্যায়ের প্রাণীজের পার্টটা। ওকে, আমরা উদ্ভিদ থেকে যেমন নানা ধরনের খাবার পাই, তেমনই প্রাণীদের থেকেও পাই। ঠিক, মাছ, মুরগি রয়েছে। তারপর বলছে, তোমরা এর আগে দেখেছো যে উদ্ভিদজাত খাবার পেতে গেলে চাষ করতে হয়, যেটা আমরা দেখলাম, যে ধান চাষ করছি আমরা, আমের চাষ করছি, চায়ের চাষ করছি। একইভাবে প্রাণীজাত খাবার নিয়মিত আর যথেষ্ট পরিমাণে পেতে গেলেও সেই সব প্রাণীদের যত্নের সাথে প্রতিপালন করা দরকার। তাহলে তোমরা যদি চাও যে হ্যাঁ আমরা উদ্ভিদ থেকে যেমন পাচ্ছি ঠিক তেমনই প্রাণীদের থেকেও খাবার নেবো, তাহলে তাদেরকেও তো ঠিকভাবে পালন করতে হবে, ওটাই বলেছে। নেক্সট কি বলছে, আর সেই সঙ্গে দরকার তাদের প্রজননের সুব্যবস্থা করা। এটাই হলো পশুপালন বা অ্যানিমেল হাজবেন্ডারি। তাহলে আমাদের প্রত্যেকটা পশুকে, মানে যাদের থেকে আমরা পাচ্ছি, তাদেরকে কি করা দরকার, ঠিক মতো পালন করা দরকার। এবং তাদের প্রজনন ব্যবস্থা, যদি প্রজনন না হয় তাহলে তো তাদের বংশ বিস্তার করবে না এবং আমাদের খুব একটা লাভ হবে না। তো তাদের কিন্তু প্রজননের সুব্যবস্থা আমাদের করা দরকার। আমরা এখানে কি কি সম্পর্কে জানবো, মৌমাছি, যেটা আমাদের আজকেই পড়বো, মাছ, এটা আমাদের আজকের টপিক, আর নেক্সট দিনের জন্য রয়েছে কি মুরগি পালন। তাহলে এই তিনটে কিন্তু আমরা তোমাদের প্রাণীর থেকে পড়বো। ওকে, তাহলে চলো নেক্সট কি বলছে। চলো, মৌমাছি। এই মৌমাছি হচ্ছে খুব একটা ইন্টারেস্টিং টপিক, কারণ মৌমাছির মধ্যে অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট থাকে। দেখো, একদম বইয়ের লাইন দেওয়া রয়েছে। মৌমাছি তোমরা অনেকেই দেখেছো, বাড়ির এদিক ওদিক অনেক জায়গায় মৌমাছি দেখতে পাওয়া যায়, তাই তো? কি করে, অনেকে ঢিল মারে, একদম অবস্থা খারাপ হয়ে যায়। আর মৌচাক দেখেছো, দেখেছো নিশ্চয়ই, যে অনেক অনেক এগুলো কি মানে ম্যাক্সিমাম কি থাকে, গাছে মৌচাক বাঁধে বা পুরাতন বাড়ি যেখানে থাকে সেখানে কিন্তু দেখতে পাওয়া যায়। গাছের ডালে, বাড়ির কার্নিশে, ঝোপঝাড় বা অন্যান্য জায়গায় মৌচাক ঝুলে থাকতে দেখেছো নিশ্চয়ই। অর্থাৎ এই জায়গাগুলো কি, দেখবে বাড়িতে পড়তে আছে, কোনো পুরাতন বাড়ি রয়েছে, সেখানে দেখবে মৌচাক কিন্তু রয়েছে, মৌমাছি বাসা বেঁধে রয়েছে। বা তোমাদের দেখবে কার্নিশে বাড়ির ওখানেও কিন্তু মৌচাক থাকে, তোমরা এগুলো তো দেখেই থাকবে। মৌমাছিদের কাছ থেকে আমরা পাই মধু আর মোম। তাহলে মৌমাছির কাছ থেকে আমরা কি পাচ্ছি, মধু পাচ্ছি আর মোম পাচ্ছি। গাছের ডালে বা অন্যান্য জায়গায় যে মৌচাক তোমরা দেখো, সেগুলো কিন্তু আসলে বুনো মৌমাছিদের তৈরি করা চাক। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ওখানে মৌচাক দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে এগুলো কি আমরা কেউ তৈরি করছি? আমরা গিয়ে বলছি তৈরি মৌমাছিদেরকে যে তোমার মৌচাক তৈরি করো? করছি না, ওরা নিজেরা নিজেদের প্রয়োজনে মৌচাক তৈরি করছে। তাহলে এগুলো কি ধরনের, এগুলো বুনো। দেখবে অনেক গাছ হয়, বলে যেটা বুনো গাছ, মানে যেগুলো আমরা কোনো একটা কেয়ার করছি না, ওরা নিজেরাই নিজেদের কাজকর্ম সেরে নিচ্ছে। ঠিক তেমনই মৌমাছিদের মধ্যে যারা নিজেদের, মানে এই যে আশেপাশে যেগুলো দেখা যাচ্ছে, সেগুলো কি বুনো মৌমাছি। বুনো মৌমাছি বলছি তার কারণ ওই মৌমাছিদের পালন করা হয়নি। তাহলে একে আমরা আলাদা করে কেয়ার করছি না, একে আমরা আলাদা করে সংরক্ষণ করছি না, ওরা নিজেরা নিজেদের কাজটা কমপ্লিট করছে। ওরা নিজেদের তাগিদেই মৌচাক বানায় আর সেখানে মধু তৈরি করে। তাহলে এরা কি সেলফ, মানে ওরা নিজের উপর ডিপেন্ড করছে, ওরা কারোর উপর ডিপেন্ড করছে না, তাই জন্য ওরা বুনো রয়েছে। এবং কিন্তু যদি এই কাজটি আমরা করে থাকি, তখন সেটা কৃত্রিম পদ্ধতি চলে যাবে। এই সবগুলো আজকে চ্যাপ্টার রয়েছে। চলো নেক্সট বলছে, দেখো মৌমাছিদের সমাজের মধ্যে আমরা দেখতে পাবো কি, মোট 3 ধরনের মৌমাছি দেখতে পাওয়া যায়। কি কি ধরন? 1 নাম্বার আছে রানী মৌমাছি, বা যাকে কি বলা হচ্ছে কুইন। রানী মৌমাছির অপর নাম কি, কুইন বি। তাহলে রানী মৌমাছি গেল। সেকেন্ডে কি রয়েছে, পুরুষ মৌমাছি। এবার তোমরা ভাবতে পারো যে রানী মৌমাছি রয়েছে, তো রাজা মৌমাছি কোথায় গেল? এখানে কিন্তু কোনো রাজা মৌমাছি হয় না, হ্যাঁ, তার জায়গায় কি থাকে, পুরুষ মৌমাছি। আর এখানে তারপর লাস্টে কি রয়েছে, শ্রমিক মৌমাছি। শ্রমিক মৌমাছিদের কাজটা কিন্তু সব থেকে এখানে মানে ম্যাক্সিমাম করে থাকে, যা কিছু কাজ করার এরা শ্রমিককে দিয়ে করিয়ে নেয়। দেখো 3 ধরনের যে ভাগ রয়েছে, ইংলিশটা এখানে দেওয়া রয়েছে। কুইন বি মানে কি, রানী মৌমাছি। তারপর ওয়ার্কার বি মানে শ্রমিক মৌমাছি। আর সব থেকে একে রয়েছে ড্রোন, মানে কি, পুরুষ মৌমাছি। এবার তাদের সাইজের পার্থক্য দেখো, রানী মৌমাছিটা কি একটু লম্বা মতো হয়ে থাকে, হ্যাঁ, তার জায়গায় দেখো পুরুষ মৌমাছি, যে এই ড্রোন যেটা পুরুষ মৌমাছি, তার কিরকম সাইজে ছোট, আর পেটটা দেখো একটু মোটা মতো, একটু এদের থেকে দেখো একটু মোটা মতো টাইপসের না?
আর এ হচ্ছে মিডিল সাইজের হয়ে থাকে, ওয়ার্কার বি যেটা হয়ে থাকে। এবার এখানে দেখো রানী মৌমাছির কাজ কি, প্রত্যেকের কি আলাদা আলাদা কাজ রয়েছে। রানী মৌমাছির কাজ একটাই, ও সারা লাইফ টাইম কি করবে, ডিম পারবে। এর আর কোনো কাজ নেই, নাকে খাটতে হয়, নাকে খাবার বাইরে থেকে জোগাড় করতে হয়, কোনো কাজ নেই, রিল্যাক্স। এরা শুধু কাজ হচ্ছে ডিম পাড়া, ওকে, প্রজননে সাহায্য করে থাকা। তার সাথে এদের পুরুষ মৌমাছিরাও বেকার, কোনো কাজ করে না। বেকার বলতে মানে কাজের দিক থেকে বেকার, কোনো কাজ করতে হয় না। এরা জাস্ট কি করে থাকে, রানী মৌমাছিকে সাথ দেয়। মানে রানী মৌমাছির কাজ কি বললাম, ডিম পাড়া। তাহলে এরা কি করছে, ডিম পাড়তে রানী মৌমাছিকে সাহায্য করছে, অর্থাৎ পুরুষ মৌমাছি কি করছে, প্রজনন ক্রিয়ায় সাহায্য করছে। এবার এদের যে প্রজনন ক্রিয়াটা হয়ে থাকে সেটা কি থাকে না, মৌচাকের মধ্যে কিন্তু হয় না। যখন তারা উড়তে থাকে ওই মানে উড়ন্ত অবস্থাতে কি থাকে, এদের প্রজনন ক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে। এবার যখন এরা প্রজনন ক্রিয়াটা সম্পন্ন করছে মানে বাতাসে ভাসমান অবস্থায়, তখন মানে একবার পুরুষ মৌমাছি যখন প্রজনন ক্রিয়া করলো, তারপরে ওই মুহূর্তেই পুরুষ মৌমাছিটা কিন্তু তখনই মারা যায়। কারণ যে অঙ্গটা দিয়ে সে প্রজনন করছিল সেই অঙ্গটা তখনই নষ্ট হয়, এবং তখনই কিন্তু এই পুরুষ মৌমাছিটা ওখানে স্পট ডেড মানে মারা যায়। আর শ্রমিক মৌমাছির কাজ কি, এ হচ্ছে দেখো রানী মৌমাছির ডিমটা দিল, সেই ডিমটাকে মানে মৌমাছিটাকে লালন পালন করা, তারপর খাবার জোগাড় করা, এদের দুজনের কেয়ার করা, প্রত্যেকটা কাজ কিন্তু আমার শ্রমিক মৌমাছি করে থাকে। তাহলে ম্যাক্সিমাম ফাংশন কে করছে, শ্রমিক মৌমাছি, ওকে। আর রানী মৌমাছি, হ্যাঁ এবার হচ্ছে রানী মৌমাছিতে মানে কে হবে রানী, এরকম একটা কোশ্চেন আর কি। ধরে নাও এখানে এখানে তোমার কি রয়েছে, শ্রমিক মৌমাছি। হ্যাঁ এবার একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো, শ্রমিক কথাটা বলা মানে কি আসছে, যে কাজ কারা করে, ম্যাক্সিমাম মানুষের তোমাদের মাথাতে আসবে কি তোমার ছেলে হবে, কিন্তু মেন টুইস্ট এখানেই। শ্রমিক মৌমাছি মানে কিন্তু ছেলে না, শ্রমিক মৌমাছি মানে কি মেয়ে। তাহলে ধরো এখানে অনেক শ্রমিক মৌমাছি রয়েছে, তার মানে তারা কি ফিমেল, ওকে। এবার এই শ্রমিক মৌমাছি গুলোর মধ্যেই একজন কি হবে, রানী মৌমাছি। তাহলে কে হবে, কারোর প্রতি তো সেরকমই, কে হবে তোমার রানী মৌমাছি। এবার এই এতগুলো মেয়ের মাঝে একজনকে এরা মানে হচ্ছে বেশি গুরুত্ব দেবে, ওকে। তাকে কি করবে, আলাদা করে দাঁড়াও, একে হচ্ছে যে বেশি গুরুত্ব দিল, তো লেখে কি করবে, আলাদা করে একটা জেলি পাওয়া যায় যার নাম কি, রয়্যাল জেলি। তাহলে এই রয়্যাল জেলি, এই শ্রমিক মৌমাছির মধ্যে অনেক মেয়ে ছিল ছিল তার মধ্যে একজনকে বেশি গুরুত্ব দিল, তাকে কি করলো এরা, এক্সট্রা করে কি দিল, রয়্যাল জেলি দিল, ওকে। যখনই সে রয়্যাল জেলি দিল, তখন মানে সেটা নেওয়ার পর, সেটা খাবার পর, তখন কি হয়ে গেল, এই মৌমাছিটা তখন দা কুইন হয়ে গেল, ওকে। তাহলে এভাবে কিন্তু মৌমাছিরা তাদের সমাজের মধ্যে রানী মৌমাছিকে আলাদা করে নেয়। এবার যখনই রানী মৌমাছি হয়ে গেল, তখন সে আর কাজকর্ম এখানের মধ্যে করবে না, তখন সে কি করবে, এবার প্রজনন প্রক্রিয়া অংশগ্রহণ করতে চলে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের মৌমাছিদের একটা আলাদাই একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, ওকে। আচ্ছা তাহলে এখানে বইয়ের মধ্যে কি দিয়েছে পড়ো, বলছে মৌমাছিদের মধ্যে বিভিন্ন কাজ করার জন্য নানা ধরনের মৌমাছি দেখা যায়। যেটা আমি বললাম এখনই, রানী মৌমাছি, পুরুষ মৌমাছি, আর শ্রমিক মৌমাছি। তাহলে রানী মৌমাছি দেখা যাচ্ছে, পুরুষ মৌমাছি দেখা যাচ্ছে, আর শ্রমিক মৌমাছি দেখা যাচ্ছে, যারা কিনা ফিমেল হয়ে থাকে। মৌমাছি আর সমাজবদ্ধ জীব, মানে ওরা একসাথে থাকে, আলাদা আলাদা কেউ থাকতে পারবে না। মৌমাছিদের সমাজে 3 ধরনের মৌমাছির প্রত্যেকের নির্দিষ্ট কাজ আছে। যেটা বললাম, রানী মৌমাছির কাজ ডিম পাড়া, শ্রমিকদের কাজ খাবার টাবার জোগাড় করে রাখা, এদেরকে কেয়ার করা, প্রত্যেকটা কাজ দেখো কি রয়েছে এখানে। রানী মৌমাছির কাজ কি, ডিম পাড়া। বললাম আগে যে রানী মৌমাছি মেনলি একটাই কাজ করে থাকে, কি করে থাকে, ডিম পাড়ে। পুরুষ মৌমাছির কাজ কি দেখো, পুরুষ মৌমাছির কাজ রানী মৌমাছির সাথে প্রজননে অংশ নিয়ে। তাহলে পুরুষ মৌমাছির না কোনো কাজ করতে হয়, না কেউ বাইরে থেকে খাটতে হয়, এর কাজ একটাই, এর কাজ কি হচ্ছে, প্রজননে অংশগ্রহণ করছে। অর্থাৎ রানী মৌমাছি যা বলছে মানে ওর কাজ কি, রানী মৌমাছির সাথে থাকা, আর কোনো কাজ নেই ওর। আর শ্রমিক মৌমাছির কাজ অনেক মৌচাক তৈরি করা, মানে ঘর বানানো থেকে স্টার্ট করে খাবার তৈরি, প্রত্যেকটা কাজ এই শ্রমিক মৌমাছি করছে, যারা কিন্তু ফিমেল হয়ে থাকে, ওকে। ফুলের পরাগরেণু আর মকরন্দ সংগ্রহ করা, রানী মানে এরা মৌচাক বানাচ্ছে, ফুল থেকে খাবার মানে পরাগরেণু মকরন্দ নিয়ে আসছে, প্লাস এই যে রানী আর পুরুষ মৌমাছি ছিল না, যারা শুধুমাত্র প্রজনন ক্রিয়া করছে,
তাদেরও ওদের কিন্তু সেবা করতে হচ্ছে। তাহলে এদের কিন্তু অনেক কাজ করাচ্ছে। নেক্সট বলছে মধু ও মোম তৈরি শ্রমিক মধু ও মোম তৈরি করা, সন্তান লালন পালন করা, মৌচাক পাহারা দেয়া। তাহলে এই শ্রমিক মৌমাছির অনেক ফাংশন আছে। কি? মৌচাক তৈরি করা, বাইরে থেকে পরাগরেণু নিয়ে আসা, মধু তৈরি করা, রানী আর পুরুষের সেবা করা। প্রত্যেকটা কাজ কিন্তু আমাদের কে করছে? হিরো শ্রমিক মৌমাছিরা। শ্রমিক মৌমাছিরা তাহলে কি করছে? প্রত্যেকটা কাজ করছে। ওকে, তাহলে তিনটে মৌমাছির কাজ বোঝা গেল। এরপর নেক্সট কি বলছে? মৌচাক আর মধু তৈরি করা। তাহলে মৌচাক কি? মৌমাছিদের ঘর, মৌমাছিদের বাড়ি হচ্ছে মৌচাক। এবার এই মৌচাক তৈরি করা, এটা কিন্তু মৌমাছিরাই করে থাকে। কে কোন মৌমাছি মৌচাক তৈরি করতে হেল্প করে? শ্রমিক মৌমাছি, ঠিক কিনা? তাহলে কি হচ্ছে, মৌমাছিরা মৌচাক কিভাবে তৈরি করে জানো কি? তোমরা জানো কিভাবে মৌমাছিরা মৌচাক তৈরি করে? তোমরা দেখে থাকবে বাড়ির এদিক ওদিকে অনেক মৌচাক ঝুলে বেড়াচ্ছে। অনেকে ছোটবেলায় কি করে থাকে? ঢিল মারে, মেরে দিয়ে পালালো। যদি একটা কামড়ায় তখন বুঝতে পারবে। শ্রমিক মৌমাছিদের পেটের অনেক থলিতে থাকে কি? মোম গ্রন্থি, বা যাকে কি বলা হচ্ছে? ওয়াক্স গ্ল্যান্ড। এই মোম গ্রন্থি বা যাকে কি বলা হচ্ছে বললাম? ওয়াক্স গ্ল্যান্ড। এই ওয়াক্স গ্ল্যান্ড কি করছে? যে মোম গ্রন্থির ক্ষরণ দিয়ে তারা কি করছে? মৌচাক তৈরি করছে। প্রতিটা মৌচাকে অসংখ্য ষড়ভুজাকৃতি বা হেক্সাগোনাল প্রকোষ্ঠ দেখতে পাওয়া যায়। তোমরা দেখে থাকবে যে মৌচাক কিরকম দেখতে, এরকম একটা স্ট্রাকচার থাকে। তাহলে এটা কিরকম আকৃতি দেখতে হলো? ষড়ভুজ আকৃতি, বা যাকে ইংলিশে কি বলা হচ্ছে? হেক্সাগোনাল। তাহলে এরকম দেখতে কি মৌচাকটা হয়ে থাকে। দেখ এখানের মধ্যে কি রয়েছে? অনেক এরকম ষড়ভুজ আকৃতি বা হেক্সাগোনাল শেপের কি রয়েছে? এটা মৌচাক গঠন করেছে। দেখো তারপর নেক্সট কি বলেছিল এখানে? আর মৌমাছিরা মধু কিভাবে তৈরি করে থাকে? শ্রমিক মৌমাছিরা। তাহলে মৌচাক কিভাবে তৈরি করে বোঝা গেল যে শ্রমিক মৌমাছির মধ্যেই কিন্তু এই ওয়াক্স গ্ল্যান্ড বা মোম গ্রন্থি থাকে, এবং এই মোম গ্রন্থির সাহায্য নিয়ে কিন্তু এরা মৌচাক তৈরি করে থাকে। আর এরপর বলছে যে শ্রমিক মৌমাছিরা ফুল থেকে মকরন্দ সংগ্রহ করে। এবার তৈরি আসছে কি? মধু কিভাবে তৈরি করে থাকে। তাহলে শ্রমিক মৌমাছিরা কি করছে? অন্য ফুলে ঘুরে ঘুরে এরা মকরন্দ তৈরি করে নিয়ে আসছে, মানে সংগ্রহ করছে। সংগ্রহ করা মকরন্দ নিজেদের দেহের মধু থলিতে জমা রাখে। তাহলে এদের মধ্যে যেমন মোম গ্রন্থি দেখা যায়, ঠিক তেমনই এদের মধ্যে কিন্তু মধু থলিও দেখতে পাওয়া যায়। মধুথলিতে থাকা মধুথলিতে মকরন্দের সঙ্গে নিজেদের কি মেশাচ্ছে? লালার রস। লালার রস মেশে, এবং এর ফলে মকরন্দে থাকা শর্করার কিছু পরিবর্তন হয়, এবং শ্রমিক মৌমাছি তারপর এই মিশ্রণকে মধু প্রকোষ্ঠে উগড়ে দেয় আর ডানা দিয়ে ক্রমাগত বাতাস করতে থাকে, ফলে জল বাষ্পীভূত হয়ে মধুতে পরিণত হয়। তাহলে এখানের মধ্যে কি বলতে চাইছে জিনিসটা? শ্রমিক মৌমাছি রয়েছে, আচ্ছা, তার মধ্যে কি রয়েছে তাহলে? আমাদের মোম গ্রন্থি। মোম গ্রন্থি রয়েছে। এবার এই মোম গ্রন্থিকে ইউজ করে সে কি করছে? আমাদের মৌচাক তৈরি করছে। আর এদের মধ্যে কি দেখতে পাওয়া যায়? আরেকটা মধুথলি। এই মধুথলিকে ইউজ করে কি করছে? সে মধু গঠন করতে সাহায্য করছে। দুটো কাজই কে করছে? আমাদের এই শ্রমিক মৌমাছি। বোঝা গেল? তাহলে শ্রমিক মৌমাছির ফাংশন কিন্তু প্রচুর, এরা প্রত্যেকটা কাজ করে থাকে। তোমাদের যদি মানে কাজের কোশ্চেন আছে যে কাদের কি কাজ, তাহলে একটা জিনিস মনে রাখবে যে রানী আর পুরুষের কাজ হচ্ছে কি না প্রজনন ক্রিয়ায় হেল্প করা, বাকি কাজ শ্রমিক। যদি এক্সট্রা কোনো কাজ আছে, প্রত্যেকটা কাজ কিন্তু শ্রমিক মৌমাছি, সে মধু তৈরি করা হোক, মৌচাক তৈরি করা, প্রত্যেকটা কাজ শ্রমিক মৌমাছি করে থাকে। এরপর কি আসছে? মধুর পুষ্টিগুণ। তাহলে এবার আমরা যে মধু যে তৈরি করলো মৌমাছি এত কষ্ট করে, শ্রমিক মৌমাছি খেটে খুঁটে, তার পুষ্টিগুণ, তার মধ্যে কি কি নিউট্রিয়েন্টস রয়েছে? মধুতে প্রচুর পরিমাণে গ্লুকোজ রয়েছে, ফ্রুক্টোজ রয়েছে, এবং এটা থাকা এটি পুষ্টিকর। তাহলে দেখবে বাচ্চাদের মধু খেতে বলে, বা অনেকে খালি পেটে সকালে মধু খায়, কারণ মধুর মধ্যে কি রয়েছে? প্রচুর পরিমাণে গ্লুকোজ ও ফ্রুক্টোজ রয়েছে, যেটা আমাদের হেলথের জন্য ভালো। এছাড়াও এতে অ্যামাইনো অ্যাসিড
ও বিভিন্ন খনিজ পদার্থ সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এফি প্রত্যেকটা জিনিস কিন্তু এর মধ্যে দেখতে পাওয়া যায়। এছাড়া ভিটামিন এ, বি কমপ্লেক্স ও সি থাকে। তাহলে এর মধ্যে কি রয়েছে? গ্লুকোজ রয়েছে, ফ্রুক্টোজ রয়েছে। এগুলো ইম্পর্টেন্ট আসতে পারে 2 নম্বরের জন্য, যে মধুর পুষ্টিগুণ লেখো। মানে হয়তো যেগুলো থাকে না এসএকিউ, ওখানে আসতেই পারে। তখন কি বলবে? যে মধুতে প্রচুর পরিমাণে কি রয়েছে? গ্লুকোজ রয়েছে আর ফ্রুক্টোজ রয়েছে। এছাড়াও দেখবে আগের গুলোর ক্ষেত্রে যেগুলো আমরা উদ্ভিদ তৈরি করেছিলাম, মানে উদ্ভিদের পড়েছিলাম, সেখানেও কি ছিল? ভিটামিন এ, বি কমপ্লেক্স আর সি দেখতে পাওয়া যায়। আর কি রয়েছে? কিছু খনিজ পদার্থ রয়েছে। ওকে, তাহলে এগুলো তোমরা একটু দেখে নেবে, কারণ 2 নম্বরে তো আসতেই পারে। এবার হচ্ছে মৌমাছিরা কিভাবে বেড়ে ওঠে, মানে মৌমাছিদের লাইফ সাইকেলটা কিরকম হয়ে থাকে। দেখো, মৌমাছিরা কি বলছে, চট জেনে নিয়ে যাক যে মৌমাছিরা কিভাবে ছোট থেকে বড় হয়ে ওঠে। মৌমাছিদের জীবনে মোট 4টে দশা দেখতে পাওয়া যায়। কটা দশা দেখতে পাওয়া যায়? 4টে। কি কি? ডিম, লার্ভা, পিউপা আর পূর্ণাঙ্গ মৌমাছি। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন কি আসবে? যে মৌমাছিদের জীবনে কটা দশা দেখতে পাওয়া যায়? 4টে। কি কি? তাহলে 1 নম্বর হচ্ছে ডিম। ডিমের পরে আসবে কি? লার্ভা, তারপর পিউপা, আর ফাইনালি কি আসছে? একটা পূর্ণাঙ্গ মৌমাছি তৈরি হচ্ছে। এবার এই পূর্ণাঙ্গ মৌমাছিটা যে একদম ডিরেক্ট রানী মৌমাছি হবে এরকম কথা নয়, তাদের মধ্যে ডিভিশন তখনই স্টার্ট হবে। রানী আর পুরুষ মৌমাছির মিলনের পর রানী মৌমাছি ডিম দেয়, যেটা বললাম প্রজনন প্রক্রিয়া। তারপর ডিম থেকে লার্ভা, আর লার্ভা থেকে পিউপা হয়, আর পিউপারা পরিণত হয় পূর্ণাঙ্গ মৌমাছিতে। তাহলে মৌমাছি তৈরি করতে কে হেল্প করছে? মানে প্রজনন প্রক্রিয়ায় পুরুষ আর রানী মৌমাছি। নেক্সট দেখো, এখানে লাইফ সাইকেল দেওয়া রয়েছে। এগ মানে প্রথমে যেটা তোমার ডিম, তারপর সেখান থেকে হলো লার্ভা। লার্ভা এটা 6 দিনের। ওকে, তারপর এটা লার্ভা, এটা 10 দিন হবে। তারপর কি রয়েছে এখানের মধ্যে? পিউপা। পিউপারে এটা তারপর আপগ্রেড, দেখো আর একটু বেশি বড় হয়ে গেল না। এখানে একদম কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, কোনো চোখ, মানে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, জাস্ট একটা লার্ভা রয়েছে। তারপর যখন পিউপা হলো তখন দেখো অল্প কিছু দেখা যাচ্ছে, চোখ হবে এখান থেকে, এখান থেকে এগুলো হবে, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। আর তারপরে কি হচ্ছে? একদম অ্যাডাল্টে হয়ে গেল। এবার এই অ্যাডাল্টটা যে তোমার হচ্ছে কি হবে সেটা কিন্তু ঠিক করা হবে না। এবার রানী কিন্তু এখান থেকে হবে না, এ যখন শ্রমিক হিসেবে হবে তারপরে এখান থেকে সিলেক্ট হবে যে কে রানী মৌমাছি হবে। এবার আসছে মৌমাছির রকম ভেদ, মানে কত ধরনের মৌমাছি হয়ে থাকে। দেখো, পাহাড়ি মৌমাছি রয়েছে, এখানে রয়েছে কি? ভারতীয় মৌমাছি, মৌমাছির উপর উঠে পড়েছে যদিও। তারপরে রয়েছে ছোট মৌমাছি আর ইউরোপীয় মৌমাছি। তাহলে এগুলো জাস্ট ভাগ দেওয়া রয়েছে যে কত ধরনের মৌমাছি আমাদের হতে পারে। প্রত্যেকের কিন্তু দেখো দেখতে আলাদা আলাদা, কার সাথে কারোর মিল নেই, দেখো প্রত্যেকে দেখতে আলাদা আলাদা হয়ে থাকে। তাহলে এগুলো কি? প্রকারভেদ। ওকে, হ্যাঁ, এবার আসছে মৌমাছি পালন। মৌমাছি পালনের আগে আমি দেখলাম যে কি হয়, একটা বুনো মৌমাছি হয়ে থাকে, যাদেরকে আমরা কোনো কেয়ার করি না, ওরা নিজেদের মানে খাবার জোগাড় থেকে স্টার্ট করে বাসা তৈরি প্রত্যেকটা কাজ নিজেরা করছে। কি বলছে? বুনো মৌমাছির চাক থেকে যে মধু পাওয়া যায় তার পরিমাণ খুবই অল্প হয়ে থাকে। কারণ দেখবে যখনই কোনো মানে কোনো কিছু প্রসেসে কৃত্রিম ব্যাপারটা চলে আসবে তখন সেটা ডেভেলপ হতে স্টার্ট করবে, তার আগে পর্যন্ত নর্মাল থাকে। ঠিক তেমনই বুনোরা তৈরি করছে তো করছে, মানে ওরা জীবন চালাবে তাই জন্য করছে, কিন্তু আমরা যখনই সেখানে এন্টার করব তখন আমাদের লাভ দেখবো না। কিন্তু এরা কি করছে তাহলে? যেহেতু নিজেরা করছে, আমরা কিছু হেল্প করছি না, তাহলে অতটা কিন্তু মধু পাওয়া যাবে না, আর সেটা নিয়মিতও পাওয়া যায় না। ওকে, আর ওই মধুর গুণাগুণ নিয়ন্ত্রণ করা যায় না। তাই বিজ্ঞানসম্মত ও কৃত্রিম, যখনই কৃত্রিম পদ্ধতিটা আসবে তখনই জানবে এবার আমাদের লাভ হচ্ছে। কৃত্রিম উপায়ে মৌমাছি প্রতিপালন করা হয়, এটাই মৌমাছি পালন বা মৌচাষ। স্বাভাবিক। তাহলে মৌমাছি একটা হচ্ছে বুনো, আর একটা আমরা কি করছি? কৃত্রিম প্রক্রিয়ায় নিজেরা নিজেদের স্বার্থে ওদেরকে মানে ভালোভাবে লালন পালন করে মধু তৈরি করার ব্যবস্থা করছে। ওকে, এরপর কি বলছে দেখো, মৌমাছি পালন করার জন্য মৌমাছিদের যে প্রাকৃতিক বা কৃত্রিম থাকার জায়গা ব্যবহার করা হয় সেটা কি হলো? মধুমক্ষিশালা বা এপিয়ারি। এটা একটা ইম্পর্টেন্ট টার্ম, পরীক্ষায় কোশ্চেন আসবে। এপিয়ারি কি? তখন ভাবতেই পারবে না যে এপিয়ারি জিনিসটা কোথা থেকে চলে এলো। তাহলে এপিয়ারির বাংলা টার্ম হচ্ছে মধুমক্ষিশালা, কিন্তু কোশ্চেন ম্যাক্সিমাম টাইমে এই এপিয়ারি দিয়ে আসে, কারণ এপিয়ারিটা সহজে আসবে না, মাথায় কোনো রিলেটেড পাচ্ছ কি? মানে মাছের সাথে, সরি, মৌমাছির সাথে কোনো রিলেটেডই না, তো কোশ্চেন কিন্তু এপিআরি দিয়ে আসবে। তাই হাইলাইট দিস পয়েন্ট, এপিআরি। ওকে, ভারতে মৌমাছি পালনের জন্য 2 ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। একটা হচ্ছে তোমার দেশীয় পদ্ধতি, আরেকটা কি? আধুনিক পদ্ধতি।
তাহলে একটা তোমার দেশীয় পদ্ধতি, আর 2 নাম্বার কি রয়েছে, আধুনিক বা বৈজ্ঞানিক পদ্ধতি। তাহলে এবার চলো আমরা 2 ধরনের পদ্ধতি দেখে নিই। নাম্বার 1, দেশীয় পদ্ধতি। দেশীয় পদ্ধতি মানে কি, এই পদ্ধতিতে মৌমাছিদের প্রতিপালন করা হয় না। প্রাকৃতিকভাবে, যেটা তোমার বুনো মৌমাছির কথা বলছে, প্রাকৃতিকভাবে গাছের ডাল বা ঘরের দেওয়াল বা কার্নিশে প্রভৃতি জায়গায় তৈরি হওয়া মৌচাক খুঁজে বার করা হয়। তাহলে এক্ষেত্রে কি করছি আমরা, যে তাহলে আমরা যে দুটো পদ্ধতি দেখছি মৌমাছি পালনের জন্য, দেশীয় মানে একটা জিনিস মাথায় রাখবে, দেশীয় মানে একে আমরা এফোর্ট দিচ্ছি না। যখনই আধুনিক, কৃত্রিম এই টার্মগুলো আসবে না, তখন জানবে আমরা ইউজ করছি, আমরা তাদেরকে হেল্প করছি আমাদের স্বার্থের জন্য। তাহলে দেশীয় পদ্ধতি দেখো এখানে বলছে আবার তারপর কি, যে 1 নম্বর গেল এটা। অনেক সময় আবার ফাঁকা কাঠের গুঁড়ি বা কাঠের বক্স বা মাটির হাঁড়ি মৌমাছিদের চলাচলের জায়গায় রেখে দেওয়া হয়। মৌমাছিরা স্বেচ্ছায় এসব জায়গায় এসে চাক তৈরি করতে পারে। তাহলে কাজটা কিন্তু আলটিমেটলি মৌমাছি করছে, জাস্ট তাকে হেল্প করার জন্য আমরা এগুলো রাখতেই পারি। ফাঁকা ফাঁকা হচ্ছে যে মাটির হাঁড়ি বলো, ফাঁকা কাঠের গুঁড়ি, মানে এটা কেন রাখছি, যাতে ওই জায়গাটা ওরা দেখতে পায়, ওই জায়গাটা এসে তারা থাকতে পারে। কিন্তু মৌমাছি, মৌচাক এগুলো কিন্তু আমরা তৈরি করছি না। পরে আগুন, জল বা ধোঁয়া দিয়ে সেই চাক থেকে মৌমাছিদের তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। তাহলে কি করছে, বাড়িতে ডেকে এনে মারধর করছে। প্রথমে ভাই তোরা দিলি, একে কাঠের বাক্স দিলি, মাটির হাঁড়ি দেওয়া হলো, তারপরে কি করছে, ওদের বাড়িতে ওদেরকে তাড়িয়ে দিচ্ছে। কেন দাঁড়াচ্ছে, মধুটা নেওয়ার জন্য। ঘরে ডেকে এনে মার দিচ্ছে আর কি। পরে আগুন, জল বা ধোঁয়া দিয়ে সেই চাক থেকে মৌমাছি তাড়িয়ে দিল, বাড়িতে ডেকে এনে অপমান। তারপর কি বলছে, ফলে মৌমাছিরা চাক ছেড়ে পালিয়ে যায়, আবার কখনো বা মারাও যায়। তারপর সেই মৌচাক ভেঙে মধু বার করে নেওয়া হয়। বুঝতে পারছো? তাহলে একটা ওরা ফার্স্ট ওকে আদর করে অনেক কিছু জায়গা, মানে থাকার জায়গা দিল। যখন তারা থাকলো, এসে নিজেদের কাজকর্ম করছে, ধরো কোনো একটা নতুন ফ্ল্যাট, হ্যাঁ, 3% তোমাকে ভাড়া দিল, তুমি থাকতে পারো, উল্টে হেল্প করছে তোমাকে, যে হ্যাঁ এখানে ফ্ল্যাট দিচ্ছি, তোমরা থাকবে। এবার তুমি তোমার বাড়িতে যত সোনা দানা যা আছে A to Z নিয়ে গেলে, লাস্টে কি করলো, রাতের বেলা তোমাকে মারধর দিয়ে তাড়িয়ে দিল। মানে এমন মারধর দিল যে তুমি ওগুলোকে নিয়ে যেতে পারছো না। এবার ওগুলোকে কি করলো, বাড়িওয়ালা ইউজ করলো। ঠিক তেমনই এদিকে লাস্টে এই আগুন দিয়ে, জল বা ধোঁয়া দিয়ে কিন্তু তাড়িয়ে দেয়, এবং তারপর সেখান থেকে কিন্তু মধুটা ওরা নিয়ে নেয়। ওকে, এইভাবে কি করে থাকে, মধুটা বার করে নেয়। এবার এই করতে করতে অনেক মৌমাছি মারাও যায়। ঠিক আছে, এটা গেল তোমার দেশীয় পদ্ধতি। ওকে, নেক্সট আছে তোমার আধুনিক পদ্ধতি। এই পদ্ধতিতে প্রাকৃতিক মৌচাক তৈরির কৌশল অবলম্বন কৃত্রিম মৌচাক তৈরি করা হয়। সেম যেমন ভাবে প্রাকৃতিকলি ভাবে, মানে প্রাকৃতিক ভাবে বুনো মৌমাছি যে মৌচাক তৈরি করছে, সেম প্রসেসকে কাজে লাগিয়ে জাস্ট একটু কৃত্রিম টাচ দিচ্ছে। প্রকৃতিতে স্বাভাবিক উপায়ে তৈরি মৌচাককে নিচের দিকে থাকে মৌমাছিদের সন্তান পালনের ঘর। তাহলে নর্মালি যেগুলো থাকে, এটা ধরনের একটা মৌচাক, তার নিচের দিকে কি করছে, সন্তান পালন, এগুলোকে বাচ্চাদেরকে রাখার জন্য, ছোট 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 বাচ্চাগুলোকে রাখার জন্য এখানে জায়গা থাকে। আর উপরের দিকে থাকে মধু প্রকোষ্ঠ। তাহলে আমি যদি এটাকে একটা যদি মৌচাক ধরি, এটাকে আমি একটা মৌচাক ধরলাম, হেক্সাগোনাল স্ট্রাকচার থেকে অতটা ড্র করছি না, জাস্ট পার্ট। তাহলে এখানে কি করছে, ওরা বাচ্চাগুলোকে রাখছে, মানে কি, যখন রানী মৌমাছি, পুরুষ মৌমাছি প্রজনন প্রক্রিয়ায় একটা বাচ্চা, মানে নেক্সট জেনারেশন তৈরি করলো, তাদেরকে এখানে রেখে কি করা হচ্ছে, লালন পালন করা হচ্ছে। বাচ্চা বাচ্চা এখানে রয়েছে, বাদ দাও। আর উপরের দিকে যেগুলো রয়েছে সেখান থেকে কিন্তু দেখো বলছে, আর উপরের দিকে থাকে মধু প্রকোষ্ঠ, এখানের মধ্যে কি রয়েছে, মধু প্রকোষ্ঠ রয়েছে, এখান থেকে কিন্তু মধুটা সংগ্রহ করা হয়। এই কৃত্রিম চাকেও সেরকম ব্যবস্থা করা থাকে। তাই জেনারেলি প্রাকৃতিক ভাবে বুনো মৌমাছিরা যা কাজ করছে, ঠিক সেম প্রসেস রেখেই কৃত্রিম ভাবে মানুষরা এটাকে চালাচ্ছে। ওকে, কৃত্রিম। আচ্ছা, এবার কি বলছে 2 নাম্বার, একটা রানী মৌমাছি আর কতগুলো শ্রমিক মৌমাছিদের ধরে এনে, দেখো কৃত্রিম মানে আমরা করছি, আমরা কি করছি, একটা রানী মৌমাছি নিয়ে আসছি, আর কতগুলো শ্রমিক মৌমাছিকে আমরা আমাদের তৈরি করা যে মৌচাক আমরা রেখেছিলাম সেখানের মধ্যে নিয়ে আসছি। এনে কৃত্রিম মৌচাকে ছেড়ে দেওয়া হয়। কয়েকদিনের মধ্যে দেখা যায় কি, আরো অনেক মৌমাছি ওই মৌচাকে এসে জড়ো হয়েছে। তাহলে সবাইকে নিয়ে আসছে না, মানে পুরুষ মৌমাছিকেও নিয়ে আসছে না, দেখো জাস্ট রানী মৌমাছিকে নিয়ে আসছে,
আর এই কিছু শ্রমিক মৌমাছিকে নিয়ে আসছে। এবার এদের দেখে দেখে কি করছে, পুরুষ মৌমাছি চলে আসছে, বাকি আদার শ্রমিক মৌমাছি চলে আসছে। একটা সময় গিয়ে কি হচ্ছে, খুব অল্প সময়ের মধ্যে রানী মৌমাছির ডিম থেকে মৌচাকে প্রচুর মৌমাছি তৈরি হয়। তাহলে যখনই রানীকে নিয়ে আসছি, পুরুষও কিন্তু তার পেছনে চলে আসছে এবং তারপর সেখানে প্রজনন প্রক্রিয়া ঘটিয়ে খুব অল্প দিনের মধ্যে কিন্তু অনেক ডিম দিতে পারছে এবং আমাদের ফায়দা কি হচ্ছে, বেশি পরিমাণে মধু তৈরি হচ্ছে। ওকে, নেক্সট কি বলছে দেখো, আম জাম লেবু পেয়ারা। আম জাম লেবু পেয়ারা গাজর ধনে সর্ষে মৌরি লাউ কুমড়ো পেঁয়াজ মটর ইত্যাদি নানা ধরনের গাছ থেকে মৌমাছিরা মকরন্দ সংগ্রহ করছে। তাই মৌমাছি পালন করতে গেলে মধুমক্ষিশালার কাছে এইসব গাছ থাকা দরকার। তাহলে কেন এগুলো রাখবে, কারণ এখান থেকে সহজেই শ্রমিক মৌমাছিরা কি করছে, আমাদের মকরন্দ সংগ্রহ করতে পারছে। এবার ধরো তুমি যেখানের মধ্যে মানে এই চাষবাসটা করছো কৃত্রিম প্রক্রিয়ায় মৌচাক তৈরি, তখন যদি রাখো তাহলে কি হবে, ইজিলি জাস্ট বাড়ির কাছ থেকে টুক করে যাবে, নিয়ে চলে আসবে। তাহলে কি হবে, আরো ভালো তাড়াতাড়ি প্রসেসটা স্টার্ট হবে। শ্রমিক মৌমাছি কথা খুঁজতে হবে না, কোথায় সে মকরন্দ জোগাড় করবে, অত জন্য ঝামেলা নেই। মৌচাক থেকে বিশুদ্ধ মধু সংগ্রহ করার জন্য বিশেষ ধরনের মধু নিষ্কাশন যন্ত্র ব্যবহার করা হয়। তাহলে আগের প্রক্রিয়াতে আমরা তেমন কিছু করিনি, জাস্ট ওই আগুন টাগুন দিয়েছি, জল টল দিয়ে মৌমাছি তাড়ি দিয়ে মধু নিয়ে নিয়েছি। কিন্তু এখানে কি করছে, মধু নিষ্কাশনের জন্য বিশেষ ধরনের যন্ত্র ইউজ করছে। ওকে, তাহলে এটা কি হলো তোমার কৃত্রিম পদ্ধতি। তাহলে এখানে এখানে পর্যন্ত আমাদের কি হয়ে গেল না, মৌমাছি চাষ কমপ্লিট। এবার আমরা কি দেখবো, মাছ চাষ। তাহলে মৌমাছির মধ্যে কি কি দেখলে দেখো, মৌমাছির মধ্যে কটা ভাগ হয়ে থাকে, মোট 3টে ভাগ হয়ে থাকে, রানী পুরুষ শ্রমিক। রানী মৌমাছি আর শ্রমিক মৌমাছি, এই সরি পুরুষ মৌমাছির কাজ তোমার কি করা, প্রজনন প্রক্রিয়ায় সাহায্য করে থাকা। পুরুষ মৌমাছি প্রজনন ক্রিয়ার পরেই মারা যায়। শ্রমিক মৌমাছির কাজ ওদের যত্ন নেওয়া, মানে মৌচাক তৈরি করা, মধু তৈরি করা। তার জন্য কি থাকে, শ্রমিক মৌমাছির দেহে মোম গ্রন্থি থাকে, তারপরে মধুথলি থাকে, এগুলো ওদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং বাকি সমস্ত কাজ শ্রমিক মৌমাছি। এবার অনেক ধরনের প্রকারভেদ হয়ে থাকে, তাদের জীবনচক্রে 4টে দশা দেখতে পাওয়া যায়, এগুলো কিন্তু আমরা দেখলাম। ওকে, তাই আশা করি মৌমাছি ক্লিয়ার। মৌমাছিদের মধ্যে কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট করতেই পারো। ওকে, এবার আমরা দেখবো কি মাছ। মাছ হচ্ছে তোমাদের প্রাণীজর সেকেন্ড পার্ট। ওকে, দেখো মাছ তোমরা খেয়েছো নিশ্চয়ই, অনেক হয়তো মাছ ভাত খেয়ে ক্লাসটা করতে বসেছে। তাহলে মাছের মধ্যে কি, ঠিক সেম প্রত্যেকটার মধ্যে অনেক ভাগ দেখতে পাওয়া যায়। যেমন কি দেখলে তোমরা যে মৌমাছির মধ্যে অনেক ভাগ ছিল, ঠিক তেমনও অনেক ধরনের মাছ আমরা এবার দেখবো। চলো তাহলে মাছ স্টার্ট করা যাক। মাছ চাষ বা ফিশারি কথাটা খুব ব্যাপক অর্থে ব্যবহার করা হয়। মাছ ছাড়াও চিংড়ি শামুক ঝিনুক ব্যাঙ ইত্যাদি প্রাণীদের চাষও মাছ চাষের মধ্যেই পড়ে। তাহলে দেখো, মাছ ছাড়াও চিংড়ি, অনেকে চিংড়িকে মাছ বলে কিন্তু চিংড়ি মাছের আন্ডারে পড়ছে না। এছাড়াও কি শামুক ঝিনুক ব্যাঙ, তাহলে এরা অন্যান্য প্রাণী, জলজ প্রাণী, তাই তো। তাহলে এরা কি হচ্ছে, মাছ চাষের মধ্যেই পড়ছে। আমরা কেবল মাছ চাষ বা পিসি কালচার, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট টার্ম, যে পিসি কালচার। কোশ্চেন আছে বাংলায় যে পিসি কালচার কি, তাহলে পিসি কালচার কি না, মাছ চাষের পদ্ধতিকে বলা হচ্ছে পিসি কালচার। মাছ চাষের প্রকারভেদ, মাছ উৎপাদনের ব্যবস্থা অনুযায়ী মাছ চাষকে আমরা দুভাগে ভাগ করতে পারি, মাছ চাষকে দুভাগে ভাগ করা যায়। তাহলে মাছ চাষ বা মাছ উৎপাদনের ব্যবস্থা অনুযায়ী। আরেকটা নেক্সট তোমাদের কি আসবে দেখো, মেন অবস্থাটা দেখো, দাঁড়াও এক সেকেন্ড। তাহলে আমরা এখন কি পড়ছি, যে আমাদের মাছ চাষের মানে ডিফারেন্ট পড়ছি, ভাগ পড়ছি। ওকে, তাহলে এর মধ্যে কি রয়েছে, একটা যে সংগ্রহ ব্যক্তির ক্যাপচার, আর একটা দেখো রয়েছে কালচার। কালচার বাংলা কি, পালন ভিত্তিক, আর যখনই তুমি হচ্ছে ক্যাপচার তখন কি সংগ্রহ ভিত্তিক। অর্থাৎ কোথায় থেকে আমরা মাছ, মানে কোথায় মাছটা পালন করছি, সংগ্রহ করে রাখছি, তখন সে সংগ্রহ চলে আসছে। আর পালন মানে কোথায় আমরা পালন করছি। ওকে, তাহলে এই অনুযায়ী কিন্তু আমাদের ডিফারেন্ট দেখতে পাওয়া যায়। তাহলে সংগ্রহ ব্যক্তি বা ক্যাপচার তাকে কি বলা হচ্ছে, নদ নদী বা বিশাল জলাশয়ের মাছ পালন করা সম্ভব হয় না, তাই নদ নদী ও বিশাল জলাশয়ের জলগুলোতে কেবল মাছ ধরা হয়ে থাকে। ক্যাপচার মানে কি করছি, বাইরে থেকে নিয়ে আসছি। ধরো এখানে একটা বড় জলাভূমি রয়েছে, মানে সমুদ্র রয়েছে, এবার সমুদ্রের মধ্যে কি মাছ চাষ করতে যাবে, নিশ্চয়ই না। তাহলে সমুদ্র থেকে যে মাছগুলো আমার দরকার, কি মাছ,
সেই মাছগুলোকে কি করছি, আমরা ওখান থেকে তুলে নিয়ে এসে আমাদের যে মাছ চাষ করার দরকার, মানে আমাদের যেখানে মাছ রাখবো সেখানের মধ্যে কি করছি, ওই মাছগুলোকে আমরা ফেলে দিচ্ছি। হুম, তাহলে কি করছি, আমরা ক্যাপচার করছি, আমরা সংগ্রহ করছি বাইরে থেকে। সেকেন্ড কি ছিল, আমাদের কালচার, পালন করছি। পালন করার জন্য কি দরকার, পুকুর দরকার, খাল বিল ডোবা ভেরি। অনেকে শুনেছে তো ভেরিতে মাছ চাষ হয়। হুম, তাহলে ভেরিতে মাছ চাষ হয়ে থাকে। এছাড়াও রয়েছে কি, ডোবা পুকুর খাল বিল রয়েছে, প্রভৃতি জলাশয়ে মাছের চারা ছাড়া হয়। নিয়মিত সার প্রয়োগ, খাদ্য সরবরাহ, রোগ নিয়ন্ত্রণ ও অন্যান্য পরিচর্যার মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধির চেষ্টা করা হয়ে থাকে। এবার ধরো তুমি মাছকে নিয়ে এসে ছেড়ে দিলে, তাহলে কিন্তু অনেক প্রবলেম দেখা যায়, কারণ ওখানের মধ্যে দিয়ে অনেক সময় পুকুরে মাছ মারা যায় না, ঠিক আছে? তো তার কি নিয়মিত চর্চা প্রয়োজন, ঠিক মতো তোমাকে সার প্রয়োগ করতে হবে, ঠিক মতো মাছগুলোকে খাবার দিতে হবে, এবং রোগ নিয়ন্ত্রণ একটা বড় পার্ট, রোগ নিয়ন্ত্রণ কিন্তু তোমাকে করতে হবে, এবং আরো এক্সট্রা পরিচর্যা তো রয়েছে, এক্সট্রা কেয়ারিং তো করতেই হবে। মাছ উৎপাদনের ক্ষেত্র অনুযায়ী মাছ চাষকে আবার দুভাগে ভাগ করা যায়। তাহলে মাছ মাছ মানে মাছ চাষকে আমরা কি করছি, একটা তোমরা দেখো এখানটা হাইলাইট করি। হুম, মাছ চাষকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে উৎপাদনের ব্যবস্থা অনুযায়ী। তাহলে উৎপাদনের ব্যবস্থা অনুযায়ী কভাগ ভাগ করছি, দুভাগে। একটা হচ্ছে ক্যাপচার, আর একটা কি কালচার। ওকে, এটা কি ক্ষেত্র অনুযায়ী। আর সেকেন্ড যেটা করছি, মাছ চাষ, মাছ উৎপাদনের ক্ষেত্র অনুযায়ী, তখন কি হচ্ছে আন্তদেশীয়, ইনল্যান্ড, আর সামুদ্রিক ম্যারাইন। আচ্ছা দেখো, এবার হচ্ছে আমাদের মাছ মাছ চাষ যেটা পড়লাম, তাকে আমরা অনেক একটা কি দেখলাম যে ক্যাপচার, আর হচ্ছে যে একটা কালেক্ট করছি, সংগ্রহ করছি, আর একটা আমরা পালন করছি, এইভাবে ভাগ করা গেল। এবার আমরা দেখবো যে মাছ চাষের ক্ষেত্র অনুযায়ী আমরা মাছ চাষকে কয় ভাগে ভাগ করতে পারি। দেখো এখানে মেনলি দুভাগ রয়েছে, একটা হচ্ছে ইনল্যান্ড বা অন্তদেশীয়, আরেকটা কি রয়েছে, আরেকটা কি সামুদ্রিক। এবারে আন্তদেশীয় বা ইনল্যান্ড যেটা বলছি, তার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে স্বাদু জলের মাছ, বা যাকে মিষ্টি জলের মাছ বলা হচ্ছে, আরেকটা হচ্ছে অল্প লবণাক্ত। তাহলে মেইনলি দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে অন্তদেশীয় বা যাকে ইনল্যান্ড বলা হচ্ছে, আরেকটা কি রয়েছে স্বাদু। আর তাহলে অন্তদেশীয় দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে স্বাদু জলে, আর একটা কি অল্প লবণাক্ত। এবার সামুদ্রিকেরও দুটো ভাগ দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে উপকূলীয়, আর একটা কি গভীর। তাহলে এই ধরনের, এইভাবে আমরা কি করছি, মাছ চাষের ক্ষেত্র অনুযায়ী আমরা মাছ চাষকে ভাগ করতে পারছি। একটা কি রয়েছে তাহলে আন্তর্জাতিক, মানে ইনল্যান্ড, মানে ও যেখানে চাষ করছে, মানে কি ধরো সাধু জল কি নর্মাল জল যেটা, আর অল্প লবণাক্ত, মানে বাইরে কোথাও নিয়ে যাচ্ছি না। আর সামুদ্রিক মানে কি, যেটা আমাদের এখানের মধ্যে করছি না। তাহলে একটা হচ্ছে উপকূলীয়, একটা হচ্ছে গভীর, মানে যেটা একটা নিচুতে পাওয়া যায়, পমফ্রেট জাতীয় মাছগুলো কি সামুদ্রিক মাছ, তাই তো? তাহলে এটা কি হচ্ছে ক্ষেত্র অনুযায়ী ভাগ হচ্ছে। আর আগেরটা যেটা দেখলাম সেটা কি ব্যবস্থা অনুযায়ী। তাহলে এবার নেক্সট চলো, হ্যাঁ, তো এখানে আমরা এই যে ভাগগুলো পড়লাম, তার মধ্যে স্বাদু জলের মাছগুলোকে নিয়ে ডিসকাস করব। যেটা বলা রয়েছে এখানে, যে স্বাদু জল পালন ভিত্তিক মাছ নিয়ে এখানে আলোচনা করব। মাছ চাষ নিয়ে আলোচনা শুরু করার আগে সাধারণত যেসব মাছ চাষ করা হয় তাদের সম্বন্ধে জেনে নিই। তাহলে মাছ চাষের মধ্যে প্রথমে আসছে কি, কার্প জানতে হবে, যে কার্প কাকে বলা হয়ে থাকে। তাহলে মিঠে জলে বাস করা যেসব অস্থিযুক্ত, মানে হাড়, মানে কি বলবো, কাঁটা ফাটা থাকবে এদের মধ্যে, তো মাছের ত্রিকোণাকৃতি মাথায় আঁশ থাকে না। তাহলে এদের মাথাটা কিরকম হবে, ত্রিকোণ আকৃতি হবে। দেখো এখানে ছবিতে কি দেখতে পাচ্ছ, ত্রিকোণ আকৃতি মাথা। হুম, মাথায় কি কোনো আঁশ রয়েছে, নেই, মিলছে তো? অতিরিক্ত শ্বাসযন্ত্র বা চোয়ালে দাঁত অনুপস্থিত। তাহলে এদের মধ্যে কোনো অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখতে পাওয়া যাবে না, বা এদের চোয়ালে কিন্তু দাঁত দেখতে পাওয়া যাবে না।
আর দেহের মধ্যে পটকা থাকে তারাই হলো কার্প, মানে যেটা আমরা জেনারেলি দেখতে পাই। যেমন রুই, কাতলা, বাটা মাছ ইত্যাদি মাছকে আমরা কার্প বলছি। তাহলে কার্প মানে দেখো এখানের মধ্যে যদি কোশ্চেন আসে যে কার্প কি, তোমাকে কিছু ভাবতে হবে না, জাস্ট পয়েন্ট করে লিখে দেবে। যেমন 1 নম্বর পয়েন্ট কি, অস্থিযুক্ত। 2 নম্বর পয়েন্ট কি, ত্রিকোণাকৃতি, মাথায় কোনো আঁশ থাকে না। হুম, সরি 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর কি, অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে না। চোয়ালে দাঁত অনুপস্থিত থাকে না। আর দেহের মধ্যে কি পটকা থাকে, তাকে আমরা কি বলছি, কার্প। এবার উদাহরণগুলো দেখবে, রুই, কাতলা, বাটা ইত্যাদি মাছ, মানে তোমরা জেনারেলি যেগুলো খেয়ে থাকো। ওকে, এই কার্পকে আমরা 2 ভাগে ভাগ করছি। দেখো এই মাছটা চেনা লাগছে, এগুলো হচ্ছে কার্পের আন্ডারে পড়ছে। এবার আমরা কি দেখবো, কার্প। কার্প যে বললাম, কার্পের মধ্যে যে রুই, কাতলা আসছে, এদের মধ্যে ভাগ দেখবো। কার্পের ভাগের মধ্যে আসছে, একটা হচ্ছে তোমার দেশি কার্প। এই দেশি কার্পের মধ্যে আসছে মেজর আর মাইনর। আরেকটা আছে বহিরাগত কার্প, বা যাকে এক্সোটিক কার্প বলা হচ্ছে। তাহলে দেশি কার্প যেটা আমরা বলছি, তার মধ্যে 2টো ভাগ, একটাকে লিখে দিচ্ছি, কার্প দেশি, ওকে। তাহলে এটা হচ্ছে তোমার কার্পের শ্রেণীবিভাগ। তাহলে কি দেখতে পেলে, দেশি রয়েছে আর বহিরাগত। তাহলে দেশের মধ্যে দেখো মেজর কার্প রয়েছে আর মাইনর কার্প রয়েছে। এবার তাদের কিন্তু প্রত্যেকেরই ডিফারেন্ট ডিফারেন্ট বৈশিষ্ট্য রয়েছে। মেজর কার্পে কি বলছে, এরা আকারে বড় হয়ে থাকে। ওকে, কিন্তু দুটোর মধ্যে কম্পেয়ার করো, দেখো এরা আকারে বড়, কিন্তু কি এরা আকারে ছোট সাইজের হয়ে থাকে। তাহলে এদের সাইজ কি বড়, এদের সাইজ ছোট। নেক্সট বলছে তাড়াতাড়ি বাড়ে, কিন্তু মাইনর দেখো তাড়াতাড়ি বাড়ে না। সাধারণত বদ্ধ জলে ডিম পারে না, আর এদের ঠিক উল্টো, সাধারণত বদ্ধ জলে ডিম পারে। অর্থাৎ মেজর মাইনরের মধ্যে কিন্তু অপোজিটে চলছে। দেখো এ যেহেতু পারছে না, তো ও পারবে, এরকম ডিফারেন্স। ওকে, ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ আর চাহিদাও বেশি থাকে, এরা ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়। ওকে, তাহলে আর দেখো মেজরের হচ্ছে, মেজর মানে কি একদম বড় লেভেল, হাই লেভেল থাকবে। ওকে, আর মাইনর মানে তার থেকে ছোট। তাহলে মেজরের অবভিয়াসলি তোমার বাণিজ্যিক চাহিদা বেশি থাকবে। যেমন রুই মাছ বাণিজ্যিক বাণিজ্যিক দিক থেকে বেশি থাকে, ব্যবসায়িক দিক থেকে। কাতলা মাছ, মৃগেল মাছ এবং কালবোস, সেই জায়গায় এই বাটা, পুঁটি এগুলো, এগুলো কি মানে বাণিজ্যিক কাজে তেমন ইউজ করা থাকে। ধরো না কোনো বড় অনুষ্ঠানে কোনো কিছু ডাকলো, সেখানে কে ভাই এই বাটা মাছ, পুঁটি মাছ ইউজ করে, সেখানে অবভিয়াসলি রুই, কাতলা, মৃগেল এই মাছগুলো আসবে। তাহলে এদের কি বাণিজ্যিক চাহিদা বেশি রয়েছে। আর বৈশিষ্ট্যগুলো তোমরা ইম্পর্টেন্ট দেখে নেবে। ভাগও আসতে পারে যে মেজর কাপ মাইনর কাপের মধ্যে ডিফারেন্স বলো। ওকে, আর একটা কি রয়েছে না, বহিরাগত কার্ভ। তাহলে বহিরাগত কার্ভ বা এক্সোটিক কার্ভ কি বলছে, বিদেশ থেকে, দেখো কথাটার মধ্যেই তো ক্লিয়ার, বহিরাগত মানে কি বাইরে থেকে, বিদেশ থেকে আমদানি করা। তাহলে এরা কিন্তু আমাদের এখানকার নয়, এদেরকে আমি বাইরে থেকে নিয়ে আসছি। ভারতীয় জলবায়ুতে মানিয়ে নিয়ে বেড়ে ওঠার প্রজননেও সক্ষম। তাহলে এদেরকে বাইরে থেকে আনলেও এরা কিন্তু যে আমাদের ভারতীয় জলবায়ু, সেখানে কিন্তু নিজেকে মানিয়ে নিচ্ছে আর সেখানে কিন্তু বেড়ে উঠছে। উদাহরণ কি রয়েছে, গ্রাস কার্প বা অথবা যাকে বলা হচ্ছে ঘেঁষু, রুই এবং কমন কার্প বা আমেরিকান যাকে বলা হচ্ছে, রুই, সিলভার কার্প, এগুলো কি রয়েছে আমাদের বাইরে থেকে আমরা দেখে নিয়ে আসছি, তাদেরকে বলা হচ্ছে বহিরাগত। এরপর কি রয়েছে, মাছ চাষের বিভিন্ন পর্যায়। তাহলে মাছ চাষের পর্যায়ের মধ্যে দেখো মানে কতগুলো স্টেপে আমরা কোনো মাছকে চাষ করতে পারি। নাম্বার ওয়ানে কি রয়েছে, ডিম পোনা সংগ্রহ। অর্থাৎ সব থেকে প্রথমে চাষের জন্য কি দরকার, যেমন আমরা উদ্ভিদের ক্ষেত্রে কি পড়ছিলাম, বীজ দরকার, ঠিক তেমনই এখানের জন্য কি দরকার, ডিমের দরকার। ঠিক আছে, আন্ডা। প্রজনন ঋতুতে অর্থাৎ জুন জুলাই মানে আষাঢ় শ্রাবণ মাসে রুই, কাতলা, মৃগেলের স্ত্রী মাছগুলো অগভীর জলে ডিম ছাড়ে, আর পুরুষ মৌমাছি তার শুক্রাণু নিঃসরণ করে থাকে। কোন মাসে থাকে, তাহলে আষাঢ় শ্রাবণ বা
জুন জুলাই মাস করে। তখন কি করছে, রুই কাতলা বা মৃগেলের যেগুলো ফিমেল ভার্সন হয়ে থাকে বা যেগুলো স্ত্রী, তারা কি করছে, অগভীর জলে ডিম ছাড়ছে। কারণ ডিম কারা দেবে, স্ত্রীরা। তো সেরকম এদের ক্ষেত্রেও ঠিক সেম। আর পুরুষ মাছ কি করছে, এদের শুক্রাণু নিঃসরণ করছে। শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে ডিম পোনা তৈরি হয়ে থাকে। তাহলে স্ত্রী মৌমাছি কি দিচ্ছে, সরি মৌমাছি বলি, মাছ, সে ডিম দিচ্ছে। আর যেখানে তোমার পুরুষ মৌমাছি কি দিচ্ছে, শুক্রাণু। এবং তার ফলে কি হচ্ছে, নতুন, দেখো আর শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে ডিম পোনা তৈরি হচ্ছে। দুটোর ফলে কি তৈরি হচ্ছে, ডিম পোনা। ওকে, ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এই দুটোর ফলে কিন্তু ডিম পোনা তৈরি হচ্ছে, যেটা আমাদের ফার্স্ট স্টেপের মধ্যে বলা রয়েছে। এবার দেখো, আর মাছ চাষিরা জাল দিয়ে ছেঁকে ডিম পোনা আর নিষিক্ত ডিমগুলোকে হাঁড়িতে সংগ্রহ করে থাকে। নিষিক্ত ডিম কোনগুলো জানো, কোনগুলো নিষিক্ত ডিম? যেসব ডিমের সাথে শুক্রাণুর মিলন হয়েছে সেগুলি হলো নিষিক্ত ডিম। নিষিক্ত ডিম হওয়ার পরে কিন্তু সেখান থেকে ডিম পোনাগুলো তৈরি হচ্ছে। কারণ যেগুলোর মধ্যে ধরে নাও অনেকগুলো ডিম মানে স্ত্রীরা দিল, কিন্তু সেখানের মধ্যে শুক্রাণুগুলো আসলো না বা মিলন হলো না, তখন আমরা সেটাকে নিষিক্ত ডিম কিন্তু বলতে পারবো না। আর এই মিলনের প্রক্রিয়াটাই হলো নিষেক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই যে পুরুষরা হচ্ছে শুক্রাণু দিচ্ছে আর স্ত্রীটা করছে, ডিম দিচ্ছে, সেই পদ্ধতিটা কি বলেছে, নিষেক পদ্ধতি। এবং নিষেক পদ্ধতির মাধ্যমেই ডিমটা নিষিক্ত হচ্ছে, আর ওই নিষিক্ত ডিমগুলোকে আমরা ডিম পোনা তৈরি করছি। ক্লিয়ার? নিষিক্ত ডিমগুলো থেকে ডিম পোনা তৈরি হয়, যেটা বললাম। তাহলে সিম্পল ফান্ডা। এখানে এই স্লাইডের মধ্যে কি এমন হ্যাঁ দেবে পড়ার দরকার নেই, জাস্ট লেখা রয়েছে যে স্ত্রীরা কি দিচ্ছে, ডিম দিচ্ছে, আর পুরুষরা শুক্রাণু। এই যে প্রসেস, তাকে কি বলা হচ্ছে, নিষেক। নিষেকের ফলে কি হচ্ছে, নিষিক্ত হচ্ছে। আর নিষিক্ত যে ডিম, সেখান থেকে কি তৈরি হচ্ছে, ডিম পোনা তৈরি হচ্ছে। ক্লিয়ার ফান্ডা? ওকে, এবার নেক্সট চলো। এবার আমরা কি করব, এটা তো জেনারেলি একটা নর্মাল প্রসেস চলছে। এবার আমরা কি বললাম, প্রত্যেকের ক্ষেত্রে আমরা কৃত্রিম কিছু ইউজ করব। সেম এক্ষেত্রে আমরা কৃত্রিম পদ্ধতি দেখব। তাহলে কৃত্রিম পদ্ধতির মাধ্যমে কি রয়েছে, কৃত্রিম পদ্ধতিতে ডিম পোনা তৈরি করলে কোনো কোনো মাছের ডিম পোনা তৈরি হচ্ছে সেটা নিয়ন্ত্রণে থাকে, আর ডিম পোনা সংগ্রহে অনেক সুবিধা হয়ে থাকে। তো যখনই আমরা কৃত্রিম প্রক্রিয়া এন্টার করব, তখনই কিন্তু আমাদের নিজেদের ফায়দা হবে। আগেও বললাম, মৌমাছি ক্ষেত্রে কি করেছিলাম আমরা, আমরা যখন আসছি তখন আমরা নিজেদের বেশি করে মধু পাওয়ার জন্য ওদেরকে তাড়িয়ে দিয়েছিলাম, ওদেরকে থাকার জায়গা করেছিলাম, ওরা নিজেদের খাবার তৈরি করলো, মধু বানালো, জাস্ট ওদেরকে তাড়িয়ে দিয়েছিলাম। ঠিক তেমনই এখানেও আমরা কি করছি, নিজেদের ফায়দা তুলছি। এই পদ্ধতিতে প্রতিটা সুস্থ সবল স্ত্রী মাছের জন্য দুটো সুস্থ সবল পুরুষ মাছ, সরি এটা মৌমাছি নয়, মাছের জন্য সুস্থ সবল পুরুষ মাছ নেওয়া হয়। মাছের মাথায় যে মাছগুলো আমরা নিয়ে এলাম, দেখো মানুষের মাথায় কি থাকে, পিটুইটারি গ্রন্থি থাকে, ঠিক তেমনই এই মাছের মাথায় একটা অন্তঃক্ষরা গ্রন্থি থাকে, যার নাম কি, পিটুইটারি গ্ল্যান্ড বা পিটুইটারি গ্রন্থি। তাহলে পিটুইটারি গ্রন্থি থাকে, মাছের পিটুইটারি গ্রন্থির নির্যাস নিয়ে ওই বাছাই করা মাছদের ইনজেকশন দেওয়া হয়। আর পুরুষ ও স্ত্রী মাছের কোনটাকে কখন কতবার ইনজেকশন দেওয়া হবে এর একটা নির্দিষ্ট নিয়ম আছে, যেটা এখন তোমরা জানার দরকার নেই, এটা পরে জানবে। তাহলে এখানে কি করছে, বাইরে থেকে আমরা মাছগুলোকে নিয়ে আসছি, দুটো মেল আর দুটো ফিমেল। নিয়ে আসার পর তাদের মাথায় যে পিটুইটারি গ্ল্যান্ড ছিল, ওই পিটুইটারি গ্রন্থি নির্যাস নিচ্ছি, দিয়ে মাছেদেরকে ইনজেক্ট করছি। ওকে, এরপর কি বলছে, পিটুইটারির ইনজেকশন দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম আর পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে। শুক্রাণু ডিম বার মিলনের ফলে প্রথমে নিষিক্ত হবে, তারপর কি হবে, ডিম পোনা তৈরি হবে। তাহলে এই যে আগে দেখলাম যেটা, সেখানে কি হচ্ছে, জেনারেলি ওরা নিজেদের মতো করে কাজ করছে, কিন্তু এখানে আমরা কোনো একটা ভেরির মধ্যে বাইরে থেকে মাছ নিয়ে এসে আমাদের কাজকর্ম চালাচ্ছি। মানে আগের বেলা কি হচ্ছিল, আমরা কি ওই পিটুইটারি নির্যাস বার করে মাছের মধ্যে ইনজেক্ট করছিলাম, করছি না, কিন্তু এক্ষেত্রে আমাদের করতে হবে, কারণ এটা আমরা কি পড়ছি, কৃত্রিম পদ্ধতি পড়ছি। ওকে, এবার নেক্সট কি বলছে, তাহলে 1 নাম্বার কি দেখলাম, যে ডিম পোনা আমরা তৈরি করছি। তাহলে 1 নাম্বার কি ছিল, হেডিংটা,
ডিম পোনা সংগ্রহ। তাহলে আমরা কি করেছি, ডিম পোনা তৈরি করে দিয়েছি নিষিক্ত মানে প্রজনন প্রক্রিয়া ঘটিয়ে। এবার আমরা ডিম পোনা থেকে এবার কি হবে, পূর্ণাঙ্গ মাছ তৈরি করব। তাহলে ডিম পোনা থেকে পূর্ণাঙ্গ মাছ আমরা কিভাবে তৈরি করব? কোশ্চেন দেখো, প্রকৃতি থেকে মাছ চাষিদের সংগ্রহ করা নিষিক্ত ডিমগুলো থেকে ডিম পোনা তৈরি করার জন্য একটা পুকুরে রাখা হয়ে থাকে। এটাই কি, হ্যাচারি। দ্যাট টার্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাচারি কি? এমসিকিউ আসতে পারে, 2 নাম্বার আসতে পারে, 2 নাম্বার আসবে না, এলো এসিকিউ যেগুলো আছে ওগুলোই আসবে। আসতে পারে যে হ্যাচারি কি। তো হ্যাচারি কি না, প্রকৃতি থেকে আমাদের যে মাছ চাষিদের সংগ্রহ করা নিষিক্ত ডিম, কোনগুলো নিষিক্ত ডিম? যার মধ্যে ওই ডিমের সাথে শুক্রাণু মিলিত হয়েছে তাকে আমরা বলছি নিষিক্ত ডিম। তাই নিষিক্ত ডিমগুলো থেকে ডিম পোনা তৈরি করার জন্য পুকুরে রাখা হয়ে থাকে, এটা হচ্ছে হ্যাচারি। ওই ডিম পোনার পরপর বেশ কয়েকটা পুকুর, ওই ডিম পোনাদের পরপর বেশ কয়েকটা পুকুরে প্রতিপালন করে পূর্ণাঙ্গ মাছ তৈরি করা হয়। তাহলে এবার আমরা কি করছি, ওই যে ডিম পোনাগুলোকে নিয়ে এলাম, ওগুলোকে আমরা কি করছি না, পুকুরে রাখছি এবং পুকুরে প্রতিপালন করার পর পূর্ণাঙ্গ মাছ তৈরি করছি। এই পুকুরগুলো হলো আতুর পুকুর, পালন পুকুর আর সঞ্চয় পুকুর। তাহলে যেখানের মধ্যে আমরা ডিম পোনাগুলোকে রাখছি সেই পুকুরগুলোর নাম কি? আতুর পুকুর, যেখানের মধ্যে বলে আতুর ঘর এরকম টাইপসের। পালন পুকুর, যেখানের মধ্যে আমরা তাকে পালন করছি পরবর্তীকালে। আর কি, সঞ্চয় পুকুর, মাছগুলোকে আমরা সঞ্চয় করে রাখছি। তাহলে এই অনুযায়ী কিন্তু তোমাদের এই পুকুরগুলোর নাম দেওয়া হয়ে থাকে। নেক্সট চলো কি বলছে, মিশ্র মাছ চাষ। মিশ্র কথার মানে কি, মিক্সড। তাহলে মিক্সড আপ হচ্ছে, তাই তাকে আমরা কি বলছি, মিশ্র। আচ্ছা, তাহলে মিশ্র মাছ চাষের মধ্যে কি বলছে দেখো, দেশি মাছদের মধ্যে রুই, কাতলা, মৃগেল এরা পুকুরের জলের বিভিন্ন স্তরে বাস করে থাকে আর সেখান থেকে খাবার সংগ্রহ করে। যেমন কাতলা মাছ বা সিলভার কার্প জলের উপরের স্তর থেকে, আর রুই মাছ বা গ্রাস কার্প জলের মাছের স্তর থেকে, আর মৃগেল মাছ বা কমন কার্প নিচের স্তর থেকে খাবার সংগ্রহ করে। তাহলে দেখো, প্রত্যেকটা মাছ আমাদের জলাশয়ের প্রত্যেকটা স্তর থেকে খাবার নিচ্ছে। তার ফলে কি হবে, মারপিট ঝামেলা কম হবে। ধরো শপিং মলে গেছো, এবার তুমি যে দোকানে মানে যেই পার্টি ঢুকেছে যে আমি ড্রেস কিনবো, তোমার ভাইও সেখানে ঢুকেছে। এবার তাহলে কি হবে, সেখানে মধ্যে মারপিট স্টার্ট হবে। যে তুই ধরো কারোর ড্রেস একই পছন্দ হয়ে গেল, কিন্তু সে জায়গায় যদি ধরে নাও তুমি ওপরে একটা রয়েছে, তোমার ভাই হয়তো নিচে অন্য কিছু খাবার দাবার কেনাকাটা করছে, কোনো মারপিট হবে কি? হবে না। বা তোমার ধরো যে খাবারটা পছন্দ, তোমার ভাইয়েরও সেই খাবারটা পছন্দ, তাহলে তো মারপিট স্টার্ট হবে। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, ওরা নিজেদের মধ্যে মানে মিটমাট করে নিচ্ছে, ঝামেলা টামেলা করবো না, ভাই তুই তোর ওপর থেকে নে, আমি মিডিল থেকে নিচ্ছি, একজন নিচেকে পাঠিয়ে দে। তাহলে কি হচ্ছে, প্রত্যেকে কিন্তু একই জলাশয়ের মধ্যে থেকে খাবারটাকে নিতে পারছে উইথাউট মারপিট। ওকে, এবার তোমাদের এখান থেকে কোশ্চেন কি আসবে, যে কোন স্তরের মধ্যে কোন মাছ খাবার সংগ্রহ করে থাকে, আসতে পারে কোশ্চেন। ওকে, এই ধরনের মাছগুলো একসাথে চাষ করলে খাবার ও থাকার জায়গা নিয়ে এদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয় না। যতটা একটা ভাই বোনের মধ্যে বা বোন বোন ভাই ভাইয়ের মধ্যে থাকে, এদের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বী হয় না, কারণ প্রত্যেকে আলাদা আলাদা স্তরে নিজেদেরকে মানিয়ে নিয়েছে। মানে তুমি যেখানে যে ও একটা মাছ যে কাজটা করছে, ওই জায়গায় অন্য কেউ এসে ওইটা খাবে না, তোমার জন্য উপরে জায়গা রাখা আছে, তুমি উপরে চলে যাও ভাই, আমার কাছে কোনো খাবার জায়গা নেই, মারপিট হবে না, সিম্পল। ফলে মাছ তাড়াতাড়ি বাড়ে। এই পদ্ধতিতে অনেক সময় একই পুকুরে কেবল রুই, কাতলা আর মৃগেল মাছের চাষ করা হয়ে থাকে। তাহলে একটা জায়গার মধ্যে কিন্তু আমরা অনেকগুলো মাছকে চাষ করতে পারছি। আবার অনেক সময় দেশি আর বহিরাগত এই 2 ধরনের মাছের চাষ করা হয় একই পুকুরে। তাহলে একই পুকুরে তো আমরা বিভিন্ন ধরনের মাছ চাষ করছি, এর মাঝে কিছু হলো দেশি বিদেশি। তাহলে একটা পুকুরের মধ্যে আমরা দেশি আর বিদেশি 2 ধরনের মাছ চাষ করছি। এই 2 ক্ষেত্রে দেখা যায় মাছের উৎপাদন অনেকটাই বেড়ে গেছে। 3 ধরনের দেশি মাছ একই পুকুরে চাষ করাটাকে কি বলা হচ্ছে, মিশ্র মাছ চাষ। তাহলে 3 ধরনের, দেখো এর মধ্যে বিদেশি আসছে না, 3টেই কিন্তু দেশি মাছ হবে। তাহলে এটাকে আমরা কি বলছি, মিশ্র মাছ চাষ। আর 3 ধরনের দেশি কার্পের সঙ্গে 3 ধরনের বহিরাগত কার্প একই পুকুরে চাষ করাকে বলা হয় নিবিড় মিশ্র চাষ বা পলিকালচার। তাহলে এখানের মধ্যে দুটো টার্ম ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কি মিশ্র চাষ, 2 নাম্বার কি নিবিড় মিশ্র চাষ। যেটা মিশ্র চাষ সেখানের মধ্যে আমরা 3 ধরনের দেশি মাছকে নিয়ে আসছি, আর যেটা নিবিড় মিশ্র চাষ সেখানের মধ্যে কি দেশির সাথে
বিদেশিকে নিয়ে আসছি। যখনই বিদেশি কথাটা অ্যাড হলো তখনই তার নামটাও চেঞ্জ হয়ে গেল, নিবিড় কথাটা এখানে অ্যাড হয়ে গেল। তাহলে এখানের মধ্যে স্লাইডের মধ্যে কি কি ইম্পর্টেন্ট, কি কি পড়ার দরকার আছে? যে কোন স্তরের মধ্যে কোন মাছ খাবার সংগ্রহ করছে, 1 নাম্বার। 2 নাম্বার, মিশ্র চাষ আর নিবিড় মিশ্র চাষ কি দেখতে পারবে। মিশ্র মানে কি, যেখানের মধ্যে কোনো বিদেশি নেই, একদম দেশি হবে। আর নিবিড় মানে দেশের সাথে বাইরে থেকে বিদেশিরাও চলে আসছে, তখন নিবিড় মিশ্র চাষ হয়ে গেল। ওকে, ক্লিয়ার? এরপর নেক্সট কি বলছে, ময়লা জলে মাছ চাষ। আগে জানা দরকার ময়লা জল বলতে আমাদের কি বোঝানো হচ্ছে। ময়লা জল বলতে কি, এই যে ধরো বাড়িতে ঘরের ড্রেনে ফ্রেনে এগুলো ইউজ করে থাকলে ময়লা জল। ঘর বাড়ি, পৌরসভা বা কলকারখানার বজ্র পদার্থ মেশানো সাধারণত কালো রঙের জল, একেই বলা হচ্ছে কি ময়লা জল। মানে খারাপ, সেখানে সবকিছু থাকবে, কোনো ভালো জিনিস তেমন কিছু নেই, তবে সেখান থেকে কিন্তু মাছেরা পুষ্টি নিয়ে নেবে। এই জলে মল মূত্র মিশে থাকবে, কারণ যেগুলো টয়লেটে ইউজ করা হচ্ছে ওই ড্রেনের জল, ও প্রত্যেকটা তো ময়লা জলের মধ্যে পড়ছে না, কালো জল এমনি হচ্ছে। আর থাকে কঠিন পদার্থ রূপে বিভিন্ন জৈব ও অজৈব পদার্থ। তাহলে এই জৈব অজৈব পদার্থ থাকার জন্য কিন্তু অনেক ধরনের ফাইটোপ্ল্যাঙ্কটন গ্রো করছে এবং মাছ সেখান থেকে খাবার নিয়ে নেবে, দেখবে। ময়লা জলে থাকা বিভিন্ন অজৈব পদার্থ অজৈব সারের মতো কাজ করে থাকে, মানে ফেলে দিচ্ছে, কোনো কাজ হচ্ছে না, জাস্ট বাড়ির বজ্র পদার্থ, সেগুলোকে কিন্তু ইউজ করে আমরা মাছ চাষ দেখতে পাচ্ছি। তারপর কি বলছে, ফলে জলে নাইট্রোজেন ও ফসফরাসের পরিমাণ বৃদ্ধি পায়, আর মাছের প্রাথমিক খাবার ফাইটোপ্ল্যাঙ্কটন প্রচুর পরিমাণে তৈরি হয়। তাহলে ওই যে বাড়ির খাবার বজ্র পদার্থগুলোকে ফেলে দিচ্ছি, তার মধ্যে কি রয়েছে, জৈব আর অজৈব সার রয়েছে। তার ফলে কি, মাছের কি খাচ্ছে, ফাইটোপ্ল্যাঙ্কটন, এবং সেই ফাইটোপ্ল্যাঙ্কটনটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যার ফলে মাছও কিন্তু ওখানের মধ্যে বৃদ্ধি পাচ্ছে এবং গ্রো করছে। মানে কোনো কিছু আমরা কেয়ার করছি তা সত্ত্বেও ওই খারাপ ময়লা পচা জলের মধ্যেও মাছটা বৃদ্ধি পাচ্ছে। আর এর ফলে তৈরি হয় জুপ্ল্যাঙ্কটন ও অন্যান্য পোকামাকড়, এরাও মাছের খাবার। দেখো এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমাদের ময়লা জলের মধ্যে কি দেখতে পাওয়া যাবে, নাইট্রোজেন ও ফসফরাস, তার ফলেই ফাইটোপ্ল্যাঙ্কটন বৃদ্ধি পাচ্ছে, এবং তার ফলে কিন্তু জুপ্ল্যাঙ্কটন এবং অন্যান্য পোকামাকড়ও থাকে, এদেরকে মাছ খায়। তাই বাইরে থেকে কৃত্রিম খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না। যেমন বুনো মৌমাছি, আমরা কিছু কেয়ার করছি না, তা সত্ত্বেও নিজেদের কাজ নিজেরা করছে, মধু তৈরি করছে, ঠিক তেমন ভাবেই এই মাছরা কি করছে, কোনো কিছু কেয়ার করছে না। এদেরকে আমরা ভেরিতে নিয়ে আসছি না, আমরা ওদের পিটুইটারি থেকে ওই নির্যাস বার করে ওই এত কিছু মানে কাজ করার দরকারই নেই। জাস্ট সিম্পল, এরা নিজেদের কাজ নিজেরা, ওই খাবার যা মানে ফসফেট নাইট্রোজেন আসছে ওখান থেকে খাবার নিয়ে নিজেরাই গ্রো আপ করছে। ওকে, হ্যাঁ। তারপর কি রয়েছে, পূর্ব কলকাতার ফেরিগুলো এই ময়লা জলে মাছ চাষের অন্যতম কেন্দ্র। বিভিন্ন ক্যানাল বা নালার সাহায্যে কলকাতার ময়লা জল নিয়ে ওই অঞ্চলের ফেরিগুলোতে সরবরাহ করা হয়ে থাকে, আবার তারপর ওই জলে মাছ চাষ করা হয়ে থাকে। তাহলে ময়লা জলকে ইউজ করেও কিন্তু মাছ চাষ করা হচ্ছে। মাছের পুষ্টিগুণ, এবার অ্যাট লাস্ট আমরা আসছি যে আমরা মাছ চাষ করবোই বা কেন, মাছ খাবোই বা কেন। দেখো, প্রাণীজ প্রোটিন, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিডের সরবরাহে মাছ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাছাড়া বিভিন্ন খনিজ পদার্থ, মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে খনিজ পদার্থ ভিটামিন কমন, আগেও ছিল ভিটামিন এ, বি কমপ্লেক্স, সি, এখানের মধ্যে কি রয়েছে, খনিজ পদার্থের মধ্যে রয়েছে, এবং ভিটামিনের মধ্যে কি রয়েছে, এ, সি, ডি ও ফি কমপ্লেক্স দেখতে পাওয়া যায়। এখানের মধ্যে এক্সট্রা কি অ্যাড হলো, ডি, মাছের মধ্যে কিন্তু এখানে ভিটামিন ডিটা এক্সট্রা রয়েছে। তাহলে এইটা হলো কি মাছের পুষ্টিগুণ। ওকে, তাহলে আজকে আমরা কি দেখলাম, মাছ চাষ আর হচ্ছে তোমার ফার্স্টে মৌমাছি চাষ। তাহলে মৌমাছির মধ্যে তো আশা করি কোনো ডাউট নেই, থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আর মাছ চাষের মধ্যে যদি কোনো ডাউট থাকে কমেন্ট করে দিও, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর নেক্সট পার্টে আমরা আরেকটা জোর পার্ট হবে, দিয়ে চ্যাপ্টার ক্লোজ হবে। থ্যাংক ইউ, আজকে ভিডিও পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও।